ভারতীয় হামলায় নিহত ৭০ সশস্ত্র বাহিনীকে প্রত্যাঘাতের অনুমতি পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির, শান্ত থাকার আহ্বান ঢাকার। জুলাই বিপ্লবের অর্জন ধরে রাখতে সব রকম ছাড় দিতে রাজি জাতীয় নাগরিক ঐক্য, রাষ্ট্র সংস্কারে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চান আলী রিয়াজ। গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই মত বিএনপি নেতাদের, আরেকটি 111 হয় এমন সংস্কারে হাত না দেওয়ার আহ্বান। এবং তদারকির অভাবে অনিয়ন্ত্রিত ভোজ্য তেলের বাজার, অতিষ্ঠ ক্রেতা বিক্রেতা, সিন্ডিকেটের বিরুদ্ধে সরকারকে কঠোর হওয়ার তাগিদ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবার বিস্তারিত। শুরুতেই পাক ভারত সংঘাত প্রসঙ্গ। পাকিস্তানের আজাদ কাশ্মীরে হামলা চালিয়ে ৭০ সন্ত্রাসীকে হত্যার দাবি করেছে ভারত। যদিও পাকিস্তান বলছে অপারেশন সিঁদুর নামের অভিযানে ২৬ জন নিরীহ মানুষকে হত্যা করেছে ভারতীয় বাহিনী। পাল্টা হামলায় নিয়ন্ত্রণ রেখায় ১০ ভারতীয় সেনাকে হত্যা এবং ৫টি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবিও করেছে ইসলামাবাদ। এদিকে পাকিস্তানে ভারতীয় হামলার নিন্দা জানিয়েছে চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও জাতিসংঘ সহ বিশ্ব নেতারা। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। পহেলগাম হামলার জেরে যে কোনো সময় যুদ্ধে জড়াতে পারে দুই চিরশত্রু ভারত ও পাকিস্তান, এমন ধারণা ছিল সর্বমহলে। জম্মু কাশ্মীর সীমান্তে টানা ১৩ দিন গোলাগুলি চললেও চতুর্দশ রাতে পাল্টে যায় দৃশ্যপট। বুধবার ভোর রাতে আজাদ কাশ্মীরের কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। অপারেশন সিঁদুর নামের অভিযানে আজাদ কাশ্মীরের মুজাফফরবাদ সহ ৯টি স্থানে ২৪টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে ৭০ সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি। তবে এ সংখ্যা ২৬ জানিয়ে পাকিস্তান বলছে সন্ত্রাসী নয়, ভারতীয় সেনাদের হামলায় নিহতদের প্রত্যেকে সাধারণ মানুষ। পাল্টা হামলায় ভারতের ব্রিগেড সদর দফতর ও চেকপোস্ট ধ্বংস করার দাবি জানিয়েছে পাকিস্তান। তবে ভারতের তরফে একে মিথ্যা বলে দাবি করা হয়েছে। পাকিস্তানি প্রতিরক্ষা বাহিনীর দাবি, পাল্টা হামলায় ১০ ভারতীয়কে হত্যা এবং অন্তত ৫টি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে। ইতোমধ্যে পাকিস্তানের আজাদ কাশ্মীরের জরুরি অবস্থা জারি করা হয়েছে। এছাড়া পাঞ্জাব ও রাজধানী ইসলামাবাদে সব স্কুল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। অন্যদিকে পাকিস্তানের হামলার আশঙ্কায় উত্তর ভারতের কয়েকটি সহ কাশ্মীরের প্রধান বিমানবন্দর বন্ধ করে দিয়েছে দিল্লি। ঘুমন্ত মানুষের ওপর ভারতীয় হামলাকে কাপুরুষোচিত আখ্যা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। স্থানীয় সময় বুধবার সকালে জাতীয় নিরাপত্তা কমিটির সদস্যদের সঙ্গে জরুরি বৈঠক করেন তিনি। এদিকে ভারত পাকিস্তান সংঘাতে উদ্বেগ জানিয়েছে চীন, আর পাকিস্তানে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলাকে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও। কাজী শাহরিন, মোহনা সংবাদ। সশস্ত্র বাহিনীকে ভারতে পাল্টা হামলার অনুমতি দিয়েছে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি এনএসসি। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বে অনুষ্ঠিত এনএসসির জরুরি বৈঠকে ভারতীয় হামলার নিন্দাও জানানো হয়। বৈঠকে বলা হয়, ভারতের হামলার জবাবে সময়মতো যথাযথ স্থানে প্রতিক্রিয়া জানাবে পাকিস্তান। এক প্রতিবেদনে পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন জানায়, আত্মরক্ষায় ভারতের বিমান হামলার জবাব দেওয়ার অধিকার পাকিস্তানের রয়েছে বলে জানিয়েছে এনএসসি। এদিকে পাকিস্তানে নিযুক্ত ভারতীয় চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয়ের পক্ষে বলা হয়, প্রকাশ্যে আগ্রাসী কর্মকাণ্ড চালিয়ে সুস্পষ্টভাবে পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে ভারত, যা জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের সঙ্গে সাংঘর্ষিক। এশিয়া অঞ্চলের শান্তি শৃঙ্খলা রক্ষায় ভারত পাকিস্তানকে আলোচনার মাধ্যমে উদ্ভূত পরিস্থিতি সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেয়া এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে উভয় দেশকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানানো হয় বিবৃতিতে। পরিস্থিতি আরও খারাপ দিকে যায় এমন কোনো পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানান বাংলাদেশে। এবার অন্যান্য প্রসঙ্গ।
জুলাই বিপ্লবের অর্জন ধরে রাখতে যে কোনো ছাড় দিতে রাজি জাতীয় নাগরিক ঐক্য। জাতীয় সংসদের এলজি হলে ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদ সংস্কার সহ ১১৮টির প্রস্তাবনার সম্মতি দিয়েছে দলটি। বৈঠকে কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, রাষ্ট্র সংস্কারে ঐক্যবদ্ধ প্রচেষ্টার বিকল্প নেই। এমআর আসাদের রিপোর্ট। রাষ্ট্রের মৌলিক সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত জানতে ধারাবাহিক বৈঠক করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। বুধবার সকালে বৈঠকে বসে জাতীয় নাগরিক ঐক্যের সঙ্গে। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, রাষ্ট্র সংস্কারের প্রয়োজন ঐক্যবদ্ধ প্রচেষ্টা। আমাদের লক্ষ্য হচ্ছে যত দ্রুততার সঙ্গে সম্ভব একটা জাতীয় সনদের জায়গায় দাঁড় করা সবাইকে। নাগরিক ঐক্যের নেতারা জানান, জুলাই গণঅভ্যুত্থানের অর্জন ধরে রাখতে যে কোনো ছাড় দিতে প্রস্তুত তারা। বাংলাদেশের রাষ্ট্র কিভাবে গণতান্ত্রিক রূপান্তর হবে সেই রূপান্তরের লক্ষ্য নিয়ে আসলে এই ঐক্যমত্য কমিশন কাজ করছে, কারণ অন্যান্য কমিশনের সমন্বয়ে এই কমিশনটা গঠিত। এ কারণে আসলে আমরা সর্বোচ্চ ছাড় দেওয়ার জন্য প্রস্তুত। সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদ সংস্কার ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের পক্ষেও মত দিয়েছেন তারা। আস্থা ভোট এবং অর্থ বিল, শুধুমাত্র এই দুটো ছাড়া বাকি ক্ষেত্রে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন, সে কথাটা আমরা বলেছি। ৭০ অনুচ্ছেদ এভাবে সংস্কারের কথা, আমরা সংস্কারের ৭০ অনুচ্ছেদ সংস্কারের বিপক্ষে নই, আমরা ৭০ অনুচ্ছেদ সংস্কারের কথা বলেছি। এবং আমরাও তাদের যে যুক্তি সেটাকে বিবেচনায় নিয়ে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপারে আমরা এখন একমত হয়েছি। তবে উচ্চকক্ষে সংখ্যানুপাতিক আসন ব্যবস্থার বিপক্ষে এখনও আপত্তি রয়েছে দলটির। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই মন্তব্য করে দ্রুত জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, আরেকটি 111 হয় এমন সংস্কারে হাত দেয়া ঠিক হবে না। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। জাতীয় ঐক্য এবং নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে এই নাগরিক সমাবেশ। এতে বক্তারা বলেন, জাতীয় নির্বাচন না হওয়া পর্যন্ত জনগণের অধিকার আদায় হবে না। এতে অংশ নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, গণতন্ত্র হরণ করায় দেশ ছেড়ে পালাতে হয়েছে শেখ হাসিনাকে। তাই গণতন্ত্র এবং ভোটাধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনী রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান তিনি। গণতন্ত্র মেনে নিন, নির্বাচন মেনে নিন, রোডম্যাপ ঘোষণা করুন, বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে দিন, তারা যেন একটা ভোট তার পছন্দের প্রার্থীকে দিতে পারে। গণতন্ত্রের কোনো বিকল্প নাই। গণতন্ত্র ভোটাধিকার না আসলে পরিণতি অতীতের মতো হতে পারে। নির্বাচনী রোডম্যাপ চেয়ে প্রেসক্লাবের সামনে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করে জাতীয় নাগরিক পরিষদ। এতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, দেশের নির্বাচন নিয়ে কেবল দাবা খেলাই হচ্ছে না, অন্তর্বর্তী সরকারকে ভিন্ন পথে নেয়ারও চক্রান্ত চলছে। দিন দিন সংস্কার কমিশন করে সময় ক্ষেপণ করে আসল উদ্দেশ্য নির্বাচন, যেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক শক্তি জনগণের ভোটে ক্ষমতা এসে এই সকল সমস্যা নিরসন করবে, তাদেরকে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার বিলম্বিত কেন করা হচ্ছে, তাই কোথাও যেন একটা দাবা খেলা হচ্ছে। খালেদা জিয়া দেশে ফেরায় নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছেন বলেও জানান তিনি। বেগম জিয়া আবার প্রমাণিত করেছেন, গতকালকের এই অভ্যর্থনা আমরা আবার উৎসাহ পেয়েছি। এদেশের গণতান্ত্রিক আন্দোলন ইনশাআল্লাহ আবার সফল হবে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। দেশে থ্যালাসেমিয়ার বাহক 2 কোটি। এটি অনেকটা অদৃশ্য মহামারীতে পরিণত হয়েছে বলে জানালেন বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস 2025 উপলক্ষে আয়োজিত আলোচনায় তারা বলেন, দেশে এই রোগে আক্রান্তের সংখ্যা 5 লাখে দাঁড়িয়েছে, যদিও সরকারি নথিভুক্ত আছে 1 লাখের মতো। অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা বলেন, ব্যয়বহুল এই রোগটির প্রতিরোধে সচেতনতা জরুরি। এ বিষয়ে আরও জানাচ্ছেন শামীমুজ্জামান চৌধুরী। আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট।
স্যারের পক্ষ থেকে। অনুষ্ঠানে বক্তারা বলেন থ্যালাসেমিয়া চিকিৎসার ব্যয় এতটাই বেশি যে এতে বছরে অন্তত 10,000 কোটি টাকার প্রয়োজন, অথচ রোগটি শতভাগ প্রতিরোধযোগ্য যদি সচেতনতা এবং বিবাহপূর্ব থ্যালাসেমিয়া পরীক্ষা নিশ্চিত করা যায়। যখনই ব্লাড গ্রুপিং করতে যাবে, ব্লাড পরীক্ষা করতে যাবে, আমরা শুধু ইলেকট্রোফোরেসিসটা করে নিই, যারা আমরা প্র্যাকটিস করি আমরা তো অনেকগুলি পরীক্ষা দিই, রিনাল ফাংশন, লিভার ফাংশন, মাথা ব্যথা, স্টুল আদি, আমরা ইলেকট্রোফোরেসিসটা লিখে দিই। ব্লাড যদি ভালো করে স্ক্রিনিং না করে থ্যালাসেমিয়া রোগীকে দেওয়া হয়, তাইলেও কিন্তু থ্যালাসেমিয়া রোগী বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, বর্তমানে দেশে প্রায় 1 লাখ রেজিস্টারভুক্ত রোগী আছে, যাদের চিকিৎসায় বছরে ব্যয় হচ্ছে 2,000 কোটি টাকা। থ্যালাসেমিয়া এমন একটা রোগ যার কোনো ব্যয়ের উদ্বৃত্ত নাই, দুঃখজনকভাবে। আমি জাস্ট একটা ছোট্ট হিসেব করছিলাম যে একজন পেশেন্টের যদি 20 থেকে 30,000 টাকা খরচ হয়, এর উদ্বৃত্ত তৈরি করা সম্ভব না। বছরে চিকিৎসা ব্যয় প্রায় 2,000 কোটি টাকা শুধু রেজিস্টার্ড যারা আছেন তাদের জন্য। থ্যালাসেমিয়া রোগের একমাত্র সমাধান হলো সচেতনতা। বিবাহ পূর্ব থ্যালাসেমিয়ার বাহক শনাক্তকরণ বাধ্যতামূলক হলে ভবিষ্যৎ প্রজন্ম এই রোগ থেকে রক্ষা পাবে বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। যেটা স্যারের কাছ থেকে জানতে পারলাম যে সাইপ্রাসের মতো দেশে। শামীমুজ্জামান চৌধুরী, পাবনা সংবাদ, ঢাকা। মানে সমাজ ভোজ্য তেলের লাগামহীন দামে অতিষ্ঠ ক্রেতা, বিশেষ করে বোতলজাত সয়াবিনের বাড়তি দামে দিশেহারা সীমিত আয়ের মানুষ। বিক্রেতারা বলছেন, সরকার বাজার সিন্ডিকেটের নিয়ন্ত্রণ মানতে বাধ্য হওয়ায় কাটছে না অস্থিরতা। আর পরিস্থিতি উত্তরণে সিন্ডিকেট ভাঙার পাশাপাশি তেলবীজ ফসলের উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন কৃষি গবেষকরা। উষা ফেরদৌসের রিপোর্ট। গত 13 এপ্রিল সরকার ঘোষণার আগেই ভেজিটেবল অয়েল রিফাইন্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ভোজ্য তেলের নতুন দর নির্ধারণ করে। তারা বলেছে, বোতলজাত 1 লিটার সয়াবিন তেলের দাম 189 টাকা হচ্ছে, আর 5 লিটার বোতলের নতুন দাম হচ্ছে 922 টাকা। এরপর 15 এপ্রিল সচিবালয়ে তেলের দাম নিয়ে ব্রিফিংয়ে রাজস্ব আয় বাড়ানো ও আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয়ের অজুহাতে ব্যবসায়ী সিন্ডিকেটের সিদ্ধান্তে সমর্থন জানান বাণিজ্য উপদেষ্টা। আলোচনার ভিত্তিতে 189 টাকায় প্রতি লিটার সয়াবিন তেল আমরা বোতলের ক্ষেত্রে এবং 20 টাকা কম হচ্ছে আপনার খোলা বাজারের জন্য। এমন প্রেক্ষাপটেই তেলের বাজার অস্থির বলে মনে করেন খুচরা বিক্রেতারা। ব্যবসায়ীদের কাছে আপনার সরকার জীবী কিছু করার নাই, কারণ ওনারা আগেই ডিক্লেয়ার দেয় যে তেলের দাম বাড়বে, এত টাকা লিটারে বাড়বে। আপনার রোজার থেকে স্টার্ট করছে ওরা বাড়ানো। সিন্ডিকেট না আমি বলবো কেন, সিন্ডিকেট বলবো, সমন্বয় হলো সরকার এবং মিল মালিক, ওনারাই বসে এটা সিদ্ধান্ত নেয় তেলের দাম কমবে না বাড়বে। এটা তো সিন্ডিকেট আমি বুঝি না কিছু। আর সয়াবিন তেলের এমন দামে নাজেহাল ক্রেতারা। আমরা গরিব না, দেন 30 টাকা হইলে তো আমরা 1 কেজি আলু কিনা খাইতে পারি, আমরা কিভাবে চলুম? আমাকে 10 টাকা ইনকাম, 20 টাকা খরচ হয়। সরকার ব্যবসায়ীদের উপর নির্ভরশীল তো অবশ্যই, কারণ আমাদের মতো সাধারণ মানুষদের জন্য আসলে অনেক অসুবিধাই হয়ে যায়, আমরা সয়াবিন খেয়ে আসলে অভ্যস্ত। তবে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা না গেলে এই সংকট উত্তরণ কঠিন বলে মনে করছেন কৃষি গবেষকরা। সানফ্লাওয়ারের আমাদের স্যালানের এরিয়াতে চাষ করা সম্ভব, এবং অনেকে তো আপনার ওই এখন বরিশালের এরিয়ায় চর এলাকায় চাষ করছে। তো এই এলাকায় যদি আমরা যে এলাকায় ফেলো থাকে সে এলাকায় যদি আমরা প্রোডাকশন আনতে পারি তাহলে উৎপাদন এমনিতেই বাড়বে। এই সিন্ডিকেটকে ভাঙতে হবে। আমার কাছে যেটা মনে হচ্ছে, সিন্ডিকেটের কোনোভাবে আমরা ভাঙতে পারছি না। সরকার এখানে ব্যর্থ হয়েছে, শতভাগ ব্যর্থ হয়েছে, যে আবারও 14 টাকা করে তেলের দাম বাড়ছে। আমার দেশীয় তেলগুলো আছে সেগুলিকে প্রমোট করতে হবে। দেশীয় তেলগুলোতে সহজভাবে যদি বলি, আমাদের কিন্তু সরিষা তেল খুবই জনপ্রিয় একটা তেল ছিল, সেই তেলটাকে উৎপাদন বাড়াতে হবে। আমদানি নির্ভরতা কমানোর পাশাপাশি তেলবীজ জাতীয় ফসলের আবাদ বাড়ানোর তাগিদও দেন তারা। পেরিলা তেল খুবই ভালো একটা তেল, এটা উৎপাদনশীলতা খুব ভালো। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। 1 বছরের ব্যবধানে রাজধানীর বেলি রোডে 2টি ভয়াবহ আগুন। গেল সোমবারের ঘটনায় আটকে পড়াদের উদ্ধার করা গেলেও 2024 সালে প্রাণ যায় 46 জনের। ফায়ার সার্ভিস বলছে, বাণিজ্যিক ভবনগুলোতে জরুরি নির্গমনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় হতাহত এড়ানো সম্ভব হয় না। আর অগ্নিকাণ্ড রোধ করা যায় এমন পদক্ষেপ চাইলেন নগরবাসী। বিস্তারিত মুনতাসির মামুনের প্রতিবেদনে। সোমবার সন্ধ্যা 7:45 বেইলি রোডের বহুতল ভবন ক্যাপিটাল সিরাজ সেন্টারের বেসমেন্টে আগুন, ধোঁয়ার কুণ্ডলী এবং তা থেকেই আতঙ্ক।
আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের 9 ইউনিট। বেইলি রোডে মাঝে মাঝেই হানা দেয় আগুনের বিভীষিকা। সময় বদলেছে কিন্তু বাস্তবতা একই। ক্যাপিটাল সিরাজ সেন্টারের আগুন স্মরণ করিয়ে দেয় 2024 সালের এক সন্ধ্যার কথা। গেল বছর 29 ফেব্রুয়ারি রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। ভবনে থাকা বেশ কয়েকটি রেস্তোরাঁর খাবার খেতে যায় মানুষ। বের হতে না পেরে শ্বাস বন্ধ হয়ে আগুনে পুড়ে মৃত্যু হয় 46 জনের। সেই স্বপ্ন সবকিছু ধুলায় মিশে গেছে। কি বলবো, কিছু বলার নাই, আমাদের কোনো ভাষা নাই। বন্ধু একদম মরার মতো রুমে গিয়ে কাপড় নিয়ে কান্না করে যে আমার দোলা কোথায়, আমার মাহি কোথায়। এখানে কোনো ফায়ার এক্সিট ছিল না, ফায়ার কোনো ডোর ছিল না। ইভেন আপনি একটা মাত্র সেন্ট্রাল একটা ডোর যেটা গেট রয়েছে, এটাই একমাত্র বের হওয়ার এবং ঢোকার রাস্তা। আমরা বের হয়ে এসে দেখি এখান থেকে আগুন একবারে মনে হয় তিনতলা পর্যন্ত উঠে গেছে। বছরের ব্যবধানে বেইলি রোডের 2টি অগ্নিকাণ্ড। সূত্রপাত এবং নির্গমন জটিলতার চিত্র প্রায় এক। ফায়ার সার্ভিস বলছে আবাসিক এলাকায় বাণিজ্যিক ভবন থাকায় কোনোভাবেই কাম্য নয়। তারপরও বেশিরভাগ ভবনের জরুরি নির্গমনের ব্যবস্থাও রাখা হয়নি। আমরা একটা গ্রিন কোজি কটেজকে থামিয়ে দিলাম। আমরা 1 ঘন্টার মধ্যে সমর্থ হয়েছি এবং এখানে যে বিল্ডিংটা ছিল এটা একটা মিক্সড অকুপেন্ট বিল্ডিং, মানে এখানে শপিং মল ছিল, এখানে রেস্টুরেন্ট ছিল, এখানে অফিস ছিল, এখানে আবাসিক ভবন ছিল। 15 মাসের ব্যবধানে কেবল বেইলি রোডেই দুবার অগ্নিকাণ্ড। ছিল মৃত্যু, ছিল আতঙ্ক। এসব অগ্নিকাণ্ডের পর প্রশ্ন উঠেছে নগর পরিকল্পনা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। জঙ্গি নাটক সাজিয়ে রাজধানীর কল্যাণপুরের জাহাজবাড়িতে 9 তরুণ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 14 জুলাই পর্যন্ত সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলার আসামি 3 সাবেক পুলিশ কর্মকর্তা AKM শহীদুল হক, আসাদুজ্জামান মিয়া ও জসিম উদ্দিন মোল্লাকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়া হয়েছে। সকালে 3 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তদন্ত সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে গত 24 মার্চ এই 3 জনকে জাহাজবাড়ি হত্যা মামলায় গ্রেফতার দেখান ট্রাইব্যুনাল। বাংলাদেশের বহু জায়গায় এভাবে জঙ্গি নাটক সাজিয়ে ইসলামী মনোভাবাপন্ন যুবকদেরকে হত্যা করা হয়েছে। সেই সকল ঘটনায় প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি প্রোডাকশন ওয়ারেন্টের আবেদন করা হয় তদন্ত সংস্থার পক্ষ থেকে। AKM শহীদুল হক তৎকালীন IGP, তৎকালীন DMP কমিশনার আসাদুজ্জামান এবং তৎকালীন AC জসিম উদ্দিন মোল্লা, এই 3 জনকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। আজকে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তদন্ত সংস্থার পক্ষ থেকে 2 মাস সময় চাওয়া হয়েছে। মাননীয় ট্রাইব্যুনাল 2 মাস সময় মঞ্জুর করে 2 মাস পরে মামলার নির্ধারিত তারিখ ধার্য করে। রাজধানীর উত্তরখান, দক্ষিণখান সহ আশেপাশের এলাকায় জনদুর্ভোগ কমাতে বড় আকারে পরিকল্পনা নেওয়া জরুরি বলে মনে করছেন DNCC প্রশাসক মোহাম্মদ এজাজ। দুপুরে দক্ষিণখান এলাকায় একটি সড়কের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ইতোমধ্যে ছোট ছোট সড়ক নির্মাণ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগামীতে বেশ কয়েকটি সড়ক সম্প্রসারণ করতে হবে। 18টি ওয়ার্ড, বিশেষ করে আজকে আমরা যে অঞ্চলে আছি উত্তরখান, দক্ষিণখান এবং কাঁচপুরো, এই কাওলা, এই পুরো অঞ্চলে আসলে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে সবচেয়ে কম হয়েছে। আমরা গণশুনানি করেছি এই অঞ্চলে প্রায় 3টি, এবং সরজমিনে আমি কয়েকবার এসেছি। আমি দেখেছি যে এখানকার যে মানুষের যে জনদুর্ভোগ, এগুলোকে কমানোর জন্য বড় মাস্টার প্ল্যান না করে চাকরিতে পুনর্বহাল এবং পেনশন সহ সব সুযোগ সুবিধার দাবিতে রাজধানীতে সংবাদ সম্মেলন করেছেন সাবেক সশস্ত্র বাহিনীর সদস্যরা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সশস্ত্র বাহিনীর সদস্যরা দাবি করেন, বিগত ফ্যাসিস্ট সরকার তাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করেছে। এ অবস্থায় মানবিক বিবেচনায় তাদের ন্যায্য দাবিগুলো মেনে নেয়ার অনুরোধ জানান সাবেক সেনা সদস্যরা। সকল সদস্যকে যত দ্রুত সম্ভব চাকরিতে পুনর্বহাল করতে হবে। যে সকল সদস্যকে চাকরিতে পুনর্বহাল করা সম্ভব না, শুধু তাদেরকেই সম্পূর্ণ সুযোগ সুবিধা ও বকেয়া বেতন ভাতা সহ নিয়মিত পেনশন আওতাভুক্ত করতে হবে। এবং যে আইনের মাধ্যমে আমাদের উপরে প্রহসন চালানো হয়েছে, আমাদের উপর অত্যাচার চালানো হয়েছে, সেই আইন সংস্কার করতে হবে। ঈদুল আজহা উপলক্ষে চাঁদপুর জেলার খামারিরা গরু হাটে তোলার জন্য পুরোপুরি প্রস্তুত। কোরবানির হাটে নিজ খামারের গরু বিক্রির জন্য শেষ মুহূর্তের প্রস্তুতির সময়
ব্যস্ত সময় পার করছেন খামারিরা। গরু সুস্থ রাখার জন্য ভেটেরিনারি মেডিকেল টিম সার্বক্ষণিক নজর রাখছে জানিয়ে প্রাণী কর্মকর্তা রফিকুল ইসলাম বাবুর প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। চাঁদপুর জেলায় ৩,৩০৫টি পশুর খামার রয়েছে, যেখানে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। পরম যত্নে খামারিরা লালন পালন করছেন তাদের পশু, প্রস্তুতি নিচ্ছেন কোরবানির হাটে বিক্রির জন্য। এবছর জেলায় কোরবানির পশুর চাহিদা রয়েছে ৫৮,৩৫৪টি। বর্তমানে গরু, ছাগল, মহিষ ও ভেড়া সহ পশু রয়েছে ৬২,০৯৮টি। তবে পশুর ন্যায্য দাম পাওয়া নিয়ে খামারিদের রয়েছে অভিযোগ। আমরা এই ন্যায্য দাম পাই না, অনকার যে দানাদার খাদ্যের যে দাম। এই বছরে আমরা যাই অনেক গরু মার্কেটে উড়ানোর জন্য সাজাই রেডি করছি, লুণ্ঠন করিয়া গেছে। একবার গরুর ফার্মে আমরা ধরা খাইছি, এই ব্যবসা করিয়া অনেক টাকা লস হয়েছে। তারপরে এইবারও গরু নিয়েছি। খামারের গরু সুস্থ রাখার জন্য মেডিকেল টিম সার্বক্ষণিক নজর রাখছে জানিয়ে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বললেন, এবছর ঈদে গরুর দাম ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যেই থাকবে। স্বাভাবিকভাবে আমরা আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম সার্বক্ষণিকভাবে নজরদারিতে থাকবে, যাতে কোরবানির মানুষ গরুগুলা সুস্থ থাকে এবং মানুষ নিরাপদ মাংস পেতে পারে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে পশুর হাটকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে কুরবানির পশুর হাট কেন্দ্রিক এই নিরাপত্তামূলক ব্যবস্থাটা গ্রহণ করা হয়েছে। এবছর চাঁদপুর জেলার ৮ উপজেলায় কোরবানির পশুর হাট বসবে ১৮৬টি। এর মধ্যে স্থায়ী হাট ২১টি এবং অস্থায়ী হাট ১৬৫টি। আফরিন পপি, মোহনা সংবাদ। আইসিসি টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে 2-এ মেহেদী হাসান মিরাজ। আইসিসির সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে এই তথ্য জানানো হয়। বর্তমানে মিরাজের রেটিং পয়েন্ট ৩২৭, যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন ভারতের রবীন্দ্র জাদেজা, তার রেটিং পয়েন্ট ৪০০। এছাড়া বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যেও র্যাঙ্কিংয়ে উন্নতির ধারা দেখা যাচ্ছে সাদমানের। ১৭ ধাপ এগিয়ে ব্যাটিংয়ের ৬০তম স্থানে এই ব্যাটার, আর বোলিং র্যাঙ্কিংয়ের ৭ ধাপ এগিয়ে ১৬তম স্থানে উঠে এসেছেন তাইজুল। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। আজাদ কাশ্মীরে ভারতীয় হামলায় নিহত ৭০, সশস্ত্র বাহিনীকে প্রত্যাঘাতের অনুমতি পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির, শান্ত থাকার আহ্বান ঢাকার। জুলাই বিপ্লবের অর্জন ধরে রাখতে সব রকম ছাড় দিতে রাজি জাতীয় নাগরিক ঐক্য, রাষ্ট্র সংস্কার ঐক্যবদ্ধ প্রচেষ্টা চান আলী রিয়াজ। গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই, মত বিএনপি নেতাদের। আরেকটি 111 হয় এমন সংস্কারে হাত না দেওয়ার আহ্বান। এবং তদারকির অভাবে অনিয়ন্ত্রিত ভোজ্য তেলের বাজার, অতিষ্ঠ ক্রেতা বিক্রেতা। সিন্ডিকেটের বিরুদ্ধে সরকারকে কঠোর হওয়ার তাগিদ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত ৯টায়। এর আগে সংবাদ এক নজর দেখবেন সন্ধ্যা ৭টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।